প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি এই করোনা পরিস্থিতিতে সবাই নিজ নিজ গৃহে অবস্থান করছো এবং গত মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করে ভালোভাবে পরীক্ষা সম্পন্ন করছো। এই বর্তমানে আমাদের সরকার কর্তৃক সরবরাহকৃত অ্যাসাইনমেন্টগুলি যথাযথভাবে সম্পন্ন করতেছ এবং আগামী সপ্তাহে আবার নতুন অ্যাসাইনমেন্ট পাবা, তখন আমাদের গণিত বিষয় সম্পর্কে অ্যাসাইনমেন্ট থাকবে। তো শিক্ষার্থীরা তোমরা ঠান্ডা মাথায় আস্তে আস্তে করতে থাকবা, তাহলে দেখবা সবগুলো অ্যাসাইনমেন্টই নিজেরাই করতে পারছো। অ্যাসাইনমেন্টগুলো আসলে জটিল কিছু না। আমরা এ পর্যন্ত তোমাদেরকে যা পড়াইছি, তোমরা বই থেকে যা শিখছো তারই একটা মূল্যায়নের মাধ্যমটা হলো অ্যাসাইনমেন্ট। অর্থাৎ আমি ওই দিনও বলছিলাম যে ধরো গণিতের যদি আমাদের চতুর্থ অধ্যায় সম্পর্কে অ্যাসাইনমেন্ট দেয়, তাহলে চতুর্থ অধ্যায়টা শেষ করলে আমি কি কি জিনিস জানতে পারবো এবং কি কি জিনিস আমি বুঝতে পারছি সেটাই অ্যাসাইনমেন্ট। সেই জিনিসটাই গুছাইয়া সুন্দর করে উপস্থাপন করার নাম হলো অ্যাসাইনমেন্ট। তুমি যখন পরবর্তীতে বড় ক্লাসে যাবা, অনার্স মাস্টার্স করবা, পিএইচডি করবা, তখন তোমার সম্পূর্ণটাই অ্যাসাইনমেন্টের উপর হবে। তোমার অ্যাসাইনমেন্ট এবং তোমার প্রেজেন্টেশন, এই দুইটা কাজের মাধ্যমে তুমি তোমার ব্যক্তিত্বটা ফুটিয়ে তুলতে পারবা। এজন্য অ্যাসাইনমেন্ট তৈরি করার সময় অবশ্যই তুমি নিজস্ব তোমার মেধা, মনন এবং বুদ্ধি খাটায় কাজ করবা, যাতে তোমার অ্যাসাইনমেন্টটা তোমার একটা প্রতিবিম্ব পাওয়া যায়। তাহলে শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে গণিতের চতুর্থ অধ্যায়ের 4.1 সম্পর্কে আলোচনা করছিলাম এবং কয়েকটা অঙ্ক করছিলাম। আর চতুর্থ অধ্যায়ের করতে গেলে আমাদের কি কি নিয়ম লাগবে, সব 6-7টা নিয়ম ছিল, সেগুলো আমি বোর্ডে লিখে দিয়েছিলাম। আশা করি নিয়মগুলি তোমরা যথাযথভাবে অনুসরণ করছো এবং মুখস্থ করছো। আর অঙ্কের নিয়ম মুখস্থ না থাকলে তুমি যতই প্র্যাকটিস করো, ভালো একটা ফল পাওয়া যায় না। এজন্য আমাদের মূল টার্গেটটা হলো সামনে এসএসসি পরীক্ষা। তোমরা হলো 2021 সালে যে এসএসসি পরীক্ষা হবে, তার মধ্যে যদি চতুর্থ অধ্যায়টা আয়সা পড়ে, তাহলে তোমাদের জন্য এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। আর যদি না আসে, তাহলে তোমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ বীজগণিতে যে 3টা অঙ্ক থাকবে, তাদের মধ্যে আমরা আশা করি যে চতুর্থ অধ্যায় একটা থাকতে পারে, যদি 21 সালের প্রশ্নে না আসে। তো এই জন্য শিক্ষার্থীরা বীজগণিতের চতুর্থ অধ্যায়টা খুবই গুরুত্ব এবং যত্ন সহকারে করবা। আমাদের চতুর্থ অধ্যায়ে মোট 3টা অনুসরণী আছে। এর মধ্যে প্রথম 2টা থেকে আসে হলো সৃজনশীল, আর শেষের অধ্যায় থেকে আসে বহু নির্বাচনী। তাহলে আর এই অধ্যায়গুলো থেকেও বহু নির্বাচনী প্রশ্ন হয়। সেক্ষেত্রে আমরা যদি সৃজনশীল অঙ্কগুলো ভালো মতো করি এবং বুঝতে পারি, তাহলে বহু নির্বাচনের জন্য আলাদাভাবে সময় দিতে হয় না। অর্থাৎ তুমি যদি মেন বইয়ের উদাহরণ, অনুশীলনী এবং কাজগুলি যথাযথভাবে সম্পন্ন করো, তাহলেই তুমি বহু নির্বাচনীর জন্য আলাদাভাবে তোমাকে সময় দিতে হবে না। এজন্য আমি বারবারই বলি যে আমি যে অঙ্কগুলো করাই সেগুলো বুঝতে চেষ্টা করবা। এর সাথে তুমি নিজেও মেন বইয়ের সবগুলি অঙ্ক করতে চেষ্টা করবা। আর এই পরিস্থিতির মধ্যে যেহেতু এখন শীতকাল শুরু হচ্ছে, এখন স্বাস্থ্য সচেতনতার সবচেয়ে বেশি জোর দিবা। আর আমাদের স্বাভাবিকভাবে যখন একটা ঋতু পরিবর্তন হয়, গ্রীষ্ম থেকে বর্ষা, বর্ষা থেকে শীতে যায়, তখন শারীরিক কিছু সমস্যা পরিবর্তন লক্ষ্য করা যায়। তোমরা যারা ছাত্র মানুষ আছো, তাদের বেশি সমস্যাটা দেখা যায়, যেমন ঠান্ডা লাগে, জ্বর আসে, কাশি, এইসব জিনিস থেকে রক্ষা করতে হলে নিজেকে সুরক্ষা রাখবা। আর করোনা পরিস্থিতি থেকে বাঁচতে হলে তো অবশ্যই বাসায় অবস্থান করবা, বাইরে গেলে মাস্ক পরবা, নিয়মিত হাত ধুবা, আর পড়ালেখা মনোযোগ সহকারে করবা। তাহলে শিক্ষার্থীরা, চলো আজকে আমাদের মূল ক্লাসে চলে যাই। আজকে আমরা করব অনুসরণী 4.1-এর যে অঙ্কগুলো করছিলাম তার পরবর্তী অঙ্ক। তারই ধারাবাহিকতায় আমরা প্রথমে তোমাদেরকে একটা ছোট্ট অঙ্ক করব, সেটা হলো 16 নম্বর অঙ্ক। তো শিক্ষার্থীরা, আমি বোর্ডে 16 নম্বর অঙ্কটা লিখছি, তোমরা দেখো। আমি এখানে প্রশ্নটা সম্পর্কে একটু আলোচনা করি। যে এই প্রশ্নে বলা আছে যে a পাওয়ার x ইকুয়াল টু b, b পাওয়ার y ইকুয়াল টু c, c পাওয়ার z ইকুয়াল টু a হলে দেখাও যে x y z ইকুয়াল টু 1। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি গত ক্লাসে যে 7-8টা নিয়ম লিখছিলাম, তার মধ্যে শেষের 2টা নিয়ম ছিল যে একটা যদি কোনো রাশির ভিত্তি সমান থাকে, তাহলে সূচক সমান হয়ে যায়। আবার যদি কোনো রাশির সূচক সমান হয়, তাহলে ভিত্তি সমান হয়। সেই সূত্রের ভিত্তিতে আমরা এই 16 নম্বর অঙ্কটা করব। তো শিক্ষার্থীরা, চলো
তোমরা তোমাদের খাতা কলম নিয়ে রেডি হও। আর বইয়ের 16 নম্বর প্রশ্নটা আমি লিখেছি, বইয়েও লেখা আছে। তাহলে আমি এখন অঙ্কটা সমাধান করতে চেষ্টা করি। সমাধান খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা যে আমাদের সূত্রটা ছিল এরকম: যদি a পাওয়ার x ইকুয়াল টু b পাওয়ার x হয় তবে a ইকুয়াল টু b। আবার আরেকটা ছিল যদি a পাওয়ার x ইকুয়াল টু a পাওয়ার y হয় তবে x ইকুয়াল টু y। এই দুইটা সূত্রের আলোকে আমরা এই অঙ্কটা সম্পন্ন করব। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে আমি কোন এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা। তো দেখো প্রত্যেকটার সাথে প্রত্যেকটার একটা লিঙ্ক আছে। সি এর সাথে এ, বি এর সাথে এ, সি এর সাথে বি। তাহলে আমি যদি এই অংশটা দিয়ে শুরু করি করতে পারি, কেউ যদি এই অংশটা দিয়ে করো করতে পারবা, কেউ এটা দিয়ে করো করতে পারবা। তো তোমরা বাসায় এটা দিয়ে চেষ্টা করবা, আমি এটা দিয়ে করে দেখাই। তো দেওয়া আছে সি পাওয়ার জেড ইকুয়াল টু এ, বা দেখো এখানে সি এর মান দেওয়া আছে বি পাওয়ার ওয়াই। তাহলে সি এর পরিবর্তে আমি বি পাওয়ার ওয়াই লিখি, বি পাওয়ার ওয়াই হোল পাওয়ার জেড ইকুয়াল টু এ। তাহলে এখানে শিক্ষার্থীরা একটা সূত্র আছে, যে সূত্রটা ছিল এ পাওয়ার এম ইন্টু এন। যদি হয় তাহলে লিখতাম আমরা এ পাওয়ার এম এন, অর্থাৎ সূচক সূচক গুণ হয়ে যায়। তাহলে এটারে ঠিক একই নিয়ম এটার প্রয়োগ করি, বি পাওয়ার ওয়াই জেড ইকুয়াল টু এ। তা আশা করি এটা ভালো মতো সবাই বুঝছো। তারপরে এখন দেখো এই বি এর একটা মান দেওয়া আছে, বি সমান এ পাওয়ার এক্স। এখন আমি বির পরিবর্তে এ পাওয়ার এক্স লিখবো। তাহলে এ পাওয়ার এক্স, এটার হোল পাওয়ার হলো ওয়াই জেড, তাহলে ইকুয়াল টু এ। তাহলে এখানে ঠিক এই সূত্রটা আবার প্রয়োগ করি, তাহলে আমার হচ্ছে কি এ পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল এ। তা আশা করি হয়তো সবাই বুঝতে পারছো। এখন দেখো এটার সূচক, এটার সূচক, এটার সূচক যদি কিছুই না থাকে তাহলে হলো 1। তাহলে এই সূত্রটা এখন এ পাওয়ার এক্স ইকুয়াল টু বি পাওয়ার এক্স যদি হয় তবে এ সমান বি, অথবা এ পাওয়ার এক্স সমান ইকুয়াল টু এ পাওয়ার ওয়াই যদি হয় তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই। অর্থাৎ ভিত্তি সমান থাকলে সূচক সূচক সমান হয়। তাহলে এটার আমি একটা লাইন বাড়ায় যদি লিখি সবার জন্য সুবিধা, যে ওয়াই জেড ইকুয়াল টু হচ্ছে এ পাওয়ার 1। তাহলে অতএব এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই অঙ্কটা খুবই সুন্দরভাবে বুঝতে পারছো। এখানে তুমি প্রমাণিত লিখে দিও, প্রমাণিত। তো শিক্ষার্থীরা এই অঙ্কটার কোনো অংশ না বোঝার কিছুই নাই, প্রত্যেকটা ধাপ লাইন আশা করি সবাই ঠিক মতো বুঝতে পারছো। এটা একটা খুব সুন্দর একটা অঙ্ক, অনেক সময় পরীক্ষায় খতে থাকে, কোনো সময় কতেও থাকে। এটা তোমরা চট করে অঙ্কটা খাতায় তুলে ফেলো, আমরা পরবর্তী অঙ্কের জন্য প্রস্তুত হই। আশা করি শিক্ষার্থীরা অঙ্কটা তুলতে পারছো। তা আমরা পরবর্তী অঙ্কের জন্য প্রস্তুত হই। এই মুখটা মুছে ফেলি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত দিন যে 1 থেকে 14 পর্যন্ত অঙ্কগুলো করছিলাম, সেই অঙ্কগুলির মধ্যে অনেকগুলো অঙ্ক আমি বাকি রাখছিলাম তোমাদের জন্য। আশা করি তোমরা করতে পারছো, কোনো অঙ্ক সমস্যা হওয়ার কথা না। আর ওই অঙ্কগুলো যদি করতে পারো তাহলে সামনের যে সৃজনশীল করব সেখানে তোমরা ভালো মতো বুঝতে পারবে, করতে হবে। এই জন্য বারবারই বলি, পিছনের অঙ্ক যেগুলি আমি একই নিয়মে থাকে
সেগুলি তো বুঝতে পারতেছো যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অনেকগুলো অঙ্ক করা যায় না। তারপর তোমাদের লেখার জন্য সুযোগ দিতে হয়, বুঝাইতে হয়। এই জন্য আমি সেম নিয়মের অঙ্কগুলো একটু এড়ায় চলি, যেটা একটু ব্যতিক্রমী সেটাই করতে চেষ্টা করি। তার ধারাবাহিকতা আমি 9 থেকে 15 পর্যন্ত সবগুলো অঙ্ক আর করবো না, কারণ আমরা গত ক্লাসে 13, 12 কয়েকটা করে দিয়েছিলাম। আজকে আমরা নতুন নিয়ম যেটা আছে সেটা হলো 17 নম্বর সমাধান করো। তো সমাধানটা আমরা করতে চেষ্টা করি। তো শিক্ষার্থীরা তোমরা এগুলো একটু বুঝতে চেষ্টা করো। এটা অনেক সময় সৃজনশীলের কতে আসে এ পর x = 8 হলে x এর মান। আর একটা জিনিস সবাই জানো যে সমাধান কি, সমাধান কাকে বলে, এটা আমরা ক্লাস 6, 7, 8 অনেকবারই বলছি। আমি ক্লাসেও প্রায় সব বলি, সমাধান হলো যে প্রক্রিয়ার মাধ্যমে সমীকরণ থেকে চলকের মান নির্ণয় করা হয় সেটাকে বলা হয় সমাধান। তো এটা একটা সমীকরণ। এখন আরেকটা জিনিস তোমার জানতে হবে যে সমীকরণটা কি। সমীকরণ হলো চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন যুক্ত গাণিতিক বাক্য। তাহলে এখানে দেখো চলক আছে, প্রক্রিয়া চিহ্ন না থাকলেও সমান চিহ্ন আছে, সুতরাং এটা একটা সমীকরণ। তারপরে তোমরা এই ক্লাস 9-এ আরেকটা নতুন জিনিস শিখছো, সেটা হলো অভেদ। সমীকরণ এবং অভেদের মধ্যে একটা পার্থক্য আছে, এটা আমরা পরবর্তীতে যখন পঞ্চম অধ্যায় করব তখন আরও বিস্তারিত আলোচনা করব। আর যারা উচ্চতর গণিত করছো তারা ইতিমধ্যে জানি না ফেলছো যে সায়েন্সের ছাত্ররা বিশেষ করে A1 A2 ছাত্ররা তো অভেদ এবং সমীকরণ দুইটা ভালো মতোই জানো। আর সবার উদ্দেশ্যে সহজে বলি, আমরা যে সূত্রগুলি পড়ছি যে a+b² a² + 2ab+b², এই সূত্রগুলি একটু অভেদ, দুই পাশেই থাকে কিন্তু ঘাতের সমতা থাকে না, সমান থাকে না। তাই যাই হোক, এই ধরনের সমীকরণ, এই সমীকরণ থেকে আমরা চলকের মান, চলক এখানে x আছে, সেই x এর মান নির্ণয় করব, এটাকেই বলা হয় সমাধান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু সূচকীয় রাশি। সমীকরণটা বিভিন্ন রকমের থাকে, একটা সূচকীয় সমীকরণ আর একটা সরল সমীকরণ। তো এটা সূচকীয় সমীকরণ যেহেতু, সূচকের নিয়মে আমরা করতে চেষ্টা করব। তো সূচকের নিয়মে যদি অঙ্কটা করি তাহলে এখানে দেখো 4কে আমি গত ক্লাসেও বলছিলাম যে আমাদের সূচকীয় রাশির অঙ্ক করতে গেলে সংখ্যা যেটাই থাকবো সেটাকে আমরা মৌলিক সংখ্যা আকারে ভাঙাবো, অর্থাৎ 2, 3, 5, 7, 11, 13 এই ধরনের সংখ্যার মাধ্যমে এটাকে ভাঙাতে চেষ্টা করব। তাহলে এটাকে আমি ভাঙাই। সবাই জানি যে 4কে আমি 2² আকারে লিখতে পারি, তারপর এটার উপর আবার আছে x। তাহলে এই পাশের এই 8টাকে 2³ আকারে লিখতে পারি, এটা সবাই পারি। তাহলে এখানে দেখো সূচকের নিয়মটা আমরা প্রয়োগ করি, একটু আগেও করছিলাম, 2^x = 2³ বা। এবার দেখো ওই যে 2 নম্বর সূত্রটা, বৃত্তি বৃত্তি সমান, সূচক সূচক ভিন্ন কিন্তু বৃত্তি বৃত্তি যদি একই হয় তাহলে সূচকে সূচকে সমান, এই ক্ষেত্রে আমি লিখে ফেললাম। তাহলে বা এখান থেকে x এর মান বের করো, তাহলে উভয়কে যদি আমি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে এই যে অতএব x = 3/2, অতএব নির্ণয় সমাধান। x = 3/2। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই অঙ্কটা খুব সহজে বুঝতে পারছো। এই ধরনের ছোটোখাটো অঙ্ক আমাদের বহু নির্বাচনীতেও থাকে, আবার সৃজনশীলের কতেও থাকে। তাহলে সেম আরেকটা অঙ্ক আছে 18 নম্বর, 19 নম্বর, 20 নম্বর, এগুলি বাসায় চেষ্টা করবা। তবু আমি 18 নম্বর অঙ্কটা করতে চেষ্টা করি, আমি এখানে লিখতে চেষ্টা করি। এই পাশে ছোটো অঙ্ক, এটা সমস্যা হবে না। 2 × 2^x + 1 = 128। এখানে শিক্ষার্থীরা এটা এই যে 128 আছে, এই 128কে 2 পাওয়ার আকারে ভাঙাইতে হইব। সেই ভাঙাটা আগে শেখো যে কীভাবে ভাঙাইতে হয়েছে। সবটাই 2 পাওয়ার আকারে, যেহেতু জোড় সংখ্যা প্রথমে 2 দিয়ে দাও, তাহলে 64, আবার 2 দিয়ে দাও 32, আবার 2 দিয়ে দাও 16, আবার 2 দিয়ে দাও 8, আবার 2 দিয়ে দাও 4, আবার 2 দিয়ে দাও 2। তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ 7টা 2 গুণ করলে 128 হয়। তাহলে আমরা এই অধ্যায়ের শুরু থেকে তোমাদেরকে একটা কথা বলছিলাম যে সূচক কি। সূচকটা হলো অনেক বড় সংখ্যাকে একটা ঘাত আকারে প্রকাশ করা, অর্থাৎ অনেক বড় বড় হিসাবকে সহজে করার যে একটা পদ্ধতি, এটাই সূচক। যেমন দেখো, এখন আমি যদি বলি যে 128কে যদি আমি 2^7 বলি, অনেক সহজ হয়ে গেল।
টু এর বৃত্তি আকার এটাকে আমি লিখতে পারি 2 পাওয়ার 7। তাহলে আশা করি 17 নম্বর অঙ্কটা সবাই করছে, এটা মুছে ফেলি, আমি 18 নম্বরটা করি। 18 নম্বর অঙ্কটা করার আগে তোমাদেরকে আমি যে সম্যক ধারণাটা দিলাম যে যদি এরকম সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটাকে কিভাবে বিশ্লেষণ করবা, উৎপাদক বিশ্লেষণটা আমি দেখাইতে চেষ্টা করছি। তাহলে এখন আমরা বাকি কাজটা করি। তাহলে বা দিয়ে আমি লিখি 2 পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু 2 পাওয়ার 7। এই 2 পাওয়ার 7 কোথা থেকে পাইলাম? এই ক্যালকুলেশনটা থেকে আমি 2 পাওয়ার 7 পাইলাম। তাহলে বা এটাও দেখো বৃত্তি সমান, তাহলে 2x প্লাস 1 ইকুয়াল টু 7 বা 2x ইকুয়াল টু 7 মাইনাস 1 বা 2x ইকুয়াল টু 6 বা x ইকুয়াল টু 6/2, অতএব x ইকুয়াল 3। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 3। তো শিক্ষার্থী বন্ধুরা, তুমি এখন নিজে যাচাই করতে পারবা যে তোমার যে সমাধানটা করলা সেই সমাধানের মানটা কি ঠিক আছে কিনা। দেখো এখানে যে আমি x এর পরিবর্তে 3 বসাই, 3 দুগুণে 6 আর 1 7, অর্থাৎ 2 পাওয়ার 7 মিলে গেছে। তাহলে শিক্ষার্থীরা এই ধরনের অঙ্ক যদি থাকে তোমরা খুব সহজে নিজে নিজে করতে পারবা। আর এখন তোমরা চট করে তুলে ফেলো, আমরা সামনের দিকে আরও কয়েকটা অঙ্ক করতে চেষ্টা করব। তো শিক্ষার্থীরা আশা করি এটা অঙ্কটা তুলতে পারছো। আমরা পরবর্তী অঙ্কটা করি, সেটা হলো 19 নাম্বার। 19 নম্বর অঙ্কটা দেখো। 19 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে, এটা একটু ব্যতিক্রমে আছে, √3। দেখো ভয় পাওয়ার কিছুই নাই, তুমি নিয়ম মতো করবা, দেখবো যে একবারই সহজ এবং খুব সহজে এগুলি করা যায়। এটার নাম হলো ঘনমূল। √3 পাওয়ার আছে তোমার 2x মাইনাস 1। তো শিক্ষার্থীরা এই প্রতীকটার নাম হলো বর্গমূল আর এই প্রতীকটার নাম হলো ঘনমূল। তাহলে এই অঙ্কটা করার আগে তোমাদেরকে আমি সামান্য একটু ধারণা দিই যে যদি কোনো অঙ্কের মধ্যে বর্গমূল থাকে তাহলে বর্গমূলের পরিবর্তে আমি লিখবো হাফ, আর যদি ঘনমূল থাকে তাহলে সেক্ষেত্রে লিখবো 1/3। অর্থাৎ একটা সূত্র আছে এরকম, এই প্রতীক মানে 1/n। এই শুধুমাত্র বর্গমূলের জন্য হাফ, ঘনমূল হলে 1/3, অর্থাৎ যে কোনো মূল থাকলে 1/n। তাহলে এই রাশি এই মানের নিয়মের আলোকে আমরা এই অঙ্কটাকে করতে চেষ্টা করব। তাহলে খুব মনোযোগ সহকারে বুঝবা, ভবিষ্যতে বা সামনে যখন এই ধরনের অঙ্ক থাকবে তাহলে তোমরা সহজেই করতে পারবা। তাহলে আমি বা দিয়ে কাজ শুরু করি। বায়কার বা 3 পাওয়ার হাফ, এর উপর হোল পাওয়ার আছে আবার x প্লাস 1 ইকুয়াল টু, এক পাশেও ঠিক সেম কাজ করি, তাহলে 3 পাওয়ার 1/3 হোল পাওয়ার আছে 2x মাইনাস 1। আর পাওয়ারটা লেখার সময় তৃতীয় মানে স্টেপগুলো ঠিক রাখবো, একবারে মাথায় হবে, এটার মাথায় এটা, এটার মাথায় এটা, আর একটু উপরে লিখে দেই তাহলে সুন্দর হইলো। তো এই 3টার আর একটু উপরে লিখি, এই আচ্ছা 3 শেষ ওইটাও শেষ, একটা পর্যায়ে নিয়ে নিবা। যেমন আমরা যখন ইংরেজি অক্ষর লিখি, যেমন 3 লাইনে এ লিখি, এখানে জি লিখি, নিচে এস লিখি, উপরে 2টা, তাহলে ঠিক এই সূচকটা থাকবে তোমার প্রথম সারিতে, এখানে সূচক, আর এখানে থাকবে স্বাভাবিকভাবে সংখ্যাগুলো। তো এই নিয়মে লিখবা, তাহলে অনেক সময় পাশাপাশি না হলে অঙ্কের ভুল না হলেও নিয়মে ভুল। তাহলে এটা যে আছে সূত্র, আগে যে সূত্রটা আমরা লিখছিলাম এ পাওয়ার এম পাওয়ার এন, সেই সূত্রটা এখানে হইব এ পাওয়ার এম এন। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এটার নিচে হর আছে মনে মনে 1, এই 1 আসবে 2 সাথে গুণ আর 1 থাকবে এটা, তাহলে আমার 3 পাওয়ার হচ্ছে
2/x + 1। অনুরূপভাবে ওই পাশে 3 পাওয়ার 2x - 1/3। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানেও দেখো ঠিক একই নিয়ম। আমরা এই পর্যন্ত যতগুলো অঙ্ক করছি সবগুলির মধ্যে একটা সূত্রই হয়ে গেছে। আমি আগেই বলছিলাম যে এটার ভিত্তি ভিত্তি সমান, তাহলে সূচক সূচক সমান হবে। তাহলে বা x + 1/2 = 2x - 1/3। তা আশা করি এটা সবাই বুঝছো, কারণ এই ধরনের কয়েকটা নিয়ম অঙ্ক আমি যা করলাম সবগুলির মধ্যে এই নিয়মটাই ছিল। তোমরা তোমরা এবার বাকি কাজটা করো, দেখো আমিও করি, তোমরাও করো, আমার সাথে মিলাও। এখানে আমরা আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণের ক্ষেত্রে আমি 11 অধ্যায় করার সময় একটা কথা বলছিলাম যে দিক থেকে গুণ করলে চলকের মানটা সবচেয়ে বড় হয় সেদিক থেকে গুণ করবা। অর্থাৎ যে দিক থেকে গুণ করলে চলকের মানটা বেশি আসবে সেটাকে আগে করবা। এটা সবার মনে আছে তো? অর্থাৎ বড় জিনিসটা নিজের দিকে রাখবা, স্বার্থপরের মতো আর কি। 2 × 4x - 2 = 3x + 3। আশা করি সবাই বুঝতে পারছে। এটা আর গুণন, যে আর গুণনের যে নিয়মটা আছে সেই নিয়মটা এখানে প্রয়োগ করছি, কোনি গুণ করছি। সেক্ষেত্রে চলকটা যে দিক থেকে বেশি হচ্ছে সেটাকে আমি বাম পাশে রাখছি, আর বাকিটা ডান পাশে রাখছি। তো সেক্ষেত্রে আশা করি এটা বুঝছো। এখন বাকি কাজটা পারবা, কারণ এটা ক্লাস 6-এর সমাধান, এটা 9-এর বাচ্চাদের জন্য না। 3 + 2 বা x = 5, অতএব x = 5। অতএব নির্ণয় সমাধান। x = 5। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। প্রত্যেকটা লাইন আমি বুঝাইছি এবং আশা করি আমার সাথে সাথে তোমরা নিজেরাও ভালো মতো বুঝছো। এরপরেও যদি কোনো না বুঝো তাহলে আমার অবশ্যই বলবা, কারণ এই ধরনের অঙ্ক দেখবা তুমি এখানে 3 চেঞ্জ করে দিব, এখানে x বা অন্য যে কোনোভাবে চলক রাশি চেঞ্জ করে দিবে, কিন্তু সবসময় এই নিয়ম অনুযায়ী করতে থাকবা। তাহলে তোমরা অঙ্কটা খাতায় তুলে ফেলো, আমি পরবর্তীতে আরেকটা অঙ্ক করার চেষ্টা করি। তো শিক্ষার্থীরা, আশা করি এই সূচকের যে সমাধান করা আছে সেগুলি মোটামুটি অনেকটাই বুঝছো। এই ধরনের যখন তুমি টেস্ট পেপার কিনবা তখন দেখবা বিভিন্ন স্কুলের প্রশ্নের মধ্যে ক অথবা খতে আছে। যদি সহজ মানের প্রশ্ন হয় তাহলে খতে দিবে, আর নাহলে কতে থাকবে। আর এখন তোমাদের মূল টার্গেট কিন্তু প্রি টেস্ট আর টেস্ট। তোমাদের স্কুল যখন সরকার বলবে যে স্কুল খোলা, তখন খোলা হইলেই আমাদের 10-এ উঠে গেলে, এখন আর 9-এ নাই। 10-এ উঠলাম মানে পুরা বই, আর সিলেবাস নাই। এই জন্য তোমার নিজেই তোমার বুঝতে হইব যে প্রি টেস্টে ভালো রেজাল্ট করতে হলে, এসএসসিতে ভালো কিছু রেজাল্ট করতে হলে বইয়ের পুঙ্খানুপুঙ্খানুভাবে শেষ করতে হবে। শুধু গণিত বই না, যে কোনো বইয়ের যে কোনো পৃষ্ঠা যদি তুমি ভালো মতো জানো, বুঝো, তাহলেই তুমি গ্যারান্টি দিতে পারবা যে তুমি A+ পাইবা, ভালো রেজাল্ট করবা। আর A+ পাইলে যে ভালো মেধাবী ছাত্র তা না। তুমি বই সম্পর্কে তোমার জ্ঞান নাই, তুমি হয়তো বা 10টা অঙ্ক করছো, এখান থেকে 4-5টা কভার করছে, তুমি ভালো করছো তা না। তুমি যদি পরবর্তীতে কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও তাহলে তোমাকে বিশদ জানতে হবে। তাহলে দেখবা যে 9-10-এর বইটাকে বারবার পড়তে হতেছে, প্রত্যেকটা পৃষ্ঠায় কোন পৃষ্ঠায় কী আছে যদি তুমি ভালো মতো জানতে পারো, তাহলে তুমি বিশ্বের যে কোনো ভার্সিটি বলো, মেডিকেল বলো, কলেজ বলো, যেখানেই তুমি ভর্তি পরীক্ষার জন্য পরীক্ষা দিবা, ভালো রেজাল্ট করবা। আর ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই মেন বইটাকে ভালো মতো আয়ত্ত করতে হবে, এবং নিয়ম, গণিতের নিয়ম, পদার্থের নিয়ম, রসায়নের নিয়ম, যত নিয়ম আছে সব শেষ করবা। তার এই ধারাবাহিকতায় আমি আরেকটা অঙ্ক করবো, সেটা হলো আমাদের বইয়ের উদাহরণ 5। আশা করি শিক্ষার্থীরা এই অঙ্কটা ভালো মতোই বুঝতে পারছো। আমি মুছে ফেলি। আমরা আজকে এখন করব উদাহরণ 5।
তোমরা অনেকেই বই দেখলে বুঝো, আবার অনেকে বই দেখেও বুঝো না। তাই যাই হোক, আমি একটু বোঝাতে চেষ্টা করি, সবাই ভালো মতো বুঝতে চেষ্টা করো। তো উদাহরণ 5-এর অঙ্কটা আমি করতে চেষ্টা করি। তো উদাহরণ 5-এ বলা আছে সমাধান 4 পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু 32। এই অঙ্কটা করার উদ্দেশ্য আবার যে আমি যে গত অঙ্কটা করলাম, আমাদের বইয়ের যে 18 নম্বর অঙ্কটা করলাম, সেটা থেকে তুমি কি কতটুকু বুঝতে পারছো। তাহলে ওইখানে 128কে আমি ভাঙাইছিলাম, এখানে 32কে ভাঙাবো। একই নিয়ম, তুমি নিজের মতো করে ভাঙাইতে থাকো। জোড় সংখ্যা হইলে 2 দিয়া, তাহলে 1 2 3 4 5 2 পাওয়ার 5। তাহলে 2 পাওয়ার 5 যদি হয়, তাহলে এটারও ভাঙাইতে হবে, এটারও ভাঙাইতে হবে। কারণ এখানে তোমার আগে বলা হয়েছিল যে যদি কোনো যৌগিক সংখ্যা থাকে তাহলে সেটাকে মৌলিক সংখ্যা আকারে ভাঙাবা। তাহলে 4কে আমি লিখতে পারি 2 স্কোয়ার, হোল পাওয়ার দিতে পারি x প্লাস 1, এটাকে লিখতে পারি 2 পাওয়ার 5। তাহলে শিক্ষার্থীরা এখানে সূচকের নিয়মটা প্রয়োগ করি, তাহলে 2x প্লাস 1 ইকুয়াল টু 2 পাওয়ার 5। তাহলে সূচকের ভিত্তি সমান হয়েছে, তাহলে সূচক সমান, সেগুলো 2x প্লাস 1 ইকুয়াল 5 বা 2x ইকুয়াল টু 5 মাইনাস 1 বা 2x ইকুয়াল টু 4 বা x ইকুয়াল টু 4/2। অতএব x ইকুয়াল টু 2। আচ্ছা শিক্ষার্থী, এখানে একটা জিনিস খেয়াল করো, আমি যে এখানে ব্র্যাকেটটা উঠাইলাম 2 দিয়ে গুণ করছি, তাহলে 2x প্লাস 1 এখানে হবে 2x প্লাস 2, কারণ 2 এটার সাথে হবে, এটার সাথে হবে, তাহলে এখানে হবে 2x প্লাস 2, তাহলে এখান থেকে বিয়োগ হবে 2, তাহলে এটা হয়ে যাবে 3, তাহলে এখানে 3/2। অতএব x ইকুয়াল টু 3/2। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 3/2। তাহলে আশা করি শিক্ষার্থীরা সবাই বুঝতে পারছো যে এখানে আমাদের যে নিয়মটা ছিল, এটা সূত্রটা ছিল, এটা a প্লাস বি, m ইন্টু a প্লাস বি সমান am প্লাস bm। তো এই প্রয়োগটা যদি ভুল হয়ে যায় তাহলে পুরো অঙ্কই ভুল। এই জন্য এটা হলো গুণের বন্টন বিধি। তো গুণের বন্টন বিধি 2টা এটার সাথেও হবে, এটার সাথেও হবে। এখন দেখো সবাই, আর কোনো সমস্যা নাই এবং অঙ্ক সঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় মেইন বইয়ের 21 নম্বর এবং 22 নম্বর সৃজনশীল করতে চেষ্টা করবা, এবং এই দুইটাই তোমাদের বাড়ির কাজ। মেইন বইয়ের 21 আর 22 HW, এই দুইটা অঙ্ক খুব মনোযোগ সহকারে করবা। যদি কারো কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবা। সেই পর্যন্ত সবাই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে নিয়মিত হাত ধুয়ে বাসায় অবস্থান করবা। অবশ্যই ঘরের বাইরে বের হলে মাস্ক মুখে লাগাইবা। মাস্ক শুধু থুতায় লাগাই রাখলে হইব না, মুখে সুন্দর করে লাগাইবা, আর বারবার সাবান দিয়ে হাত ধোবা। আর আমাদের সরকার কর্তৃক নির্ধারিত প্রতি সপ্তাহে যে সাবজেক্টের অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়, সেগুলো তোমার নিজস্ব সহায়তায়, কোনো বাইরের কারো হেল্প ছাড়া, গাইডের হেল্প ছাড়া, সরাসরি বই থেকে বুঝে বুঝে যতটুকু পারো আর যত সুন্দরভাবে উপস্থাপন করতে পারো অ্যাসাইনমেন্টগুলি করতে চেষ্টা করবা, এবং ভালোভাবে পড়াশোনা করো। সামনে প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষার প্রস্তুতির জন্য নিজেকে প্রস্তুত হও। সে প্রত্যাশায় সবাই সুস্থ থাকো, ভালো থেকো, এবং আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত অনুসরণ করো। খুদা হাফেজ।